আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাই আজকের এই বিশেষ আলোচনা। বিগত কয়েক বছরে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ যে গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি কেবল কিছু পরিসংখ্যানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পরিবারে এক চরম বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র জনতার গণ-অভ্যুত্থান ঘটেছি, কিন্তু আজ 1 বছরেরও বেশি সময় পর আমরা কি সেই স্বপ্নের পথে হাঁটছি, নাকি পুরনো সমস্যাগুলোই নতুন মোড়কে ফিরে এসেছে? আজ আমরা এই কঠিন প্রশ্নগুলোর উত্তর পাব। আমরা দেখব কেন অর্থনীতিতে স্থবিরতা কাটছে না, কেন সাধারণ মানুষের দারিদ্রতা বাড়ছে, এবং কেন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হওয়ায় নতুন করে হতাশা তৈরি হচ্ছে। আপনারা জানেন, অর্থনীতিতে মন্দা বা নিম্নগতি কেবল কিছু সংখ্যার খেলা নয়, এটি মানুষের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে। শহরের রাস্তায় দৌড়েই বোঝা যায় কত মানুষ কর্মহীন, কত ছোট বড় দোকান বন্ধ হয়ে গেছে, এবং কত পরিবার নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে। মহামারী, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বহু দেশি বিদেশি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। নতুন বিনিয়োগ কার্যত নেই, অথচ একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পূর্ণরূপে নির্ভর করে বিনিয়োগের উপর। বিনিয়োগ না হলে নতুন শিল্প গড়ে উঠবে না, কর্মসংস্থান তৈরি হবে না, এবং কর্মসংস্থান না হলে দারিদ্রতা কমবে না, বরং দারিদ্র্যের শিকড় আরো গভীরে প্রবেশ করে। গত 1 বছরে মধ্যবিত্তের বড় একটি অংশ দ্রুত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীতে নেমে গেছে, আর যারা নিম্ন মধ্যবিত্তরা সরাসরি দরিদ্রের কাতারে এসে দাঁড়িয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ক্রমবর্ধমান সংকটের স্পষ্ট লক্ষণ। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর মানুষ আশা করেছিল বিনিয়োগের নতুন দুয়ার খুলবে। অর্থনৈতিক গতি কি? সরকার কিছু প্রাথমিক উদ্যোগ নিয়েছিল, যেমন রাজস্ব খাতের সংস্কার, বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রচেষ্টা। এই উদ্যোগগুলো আশা গিয়েছিল বটে, কিন্তু সেগুলো কোনো কার্যকর ফল দেয়নি। যে টাস্ক ফোর্স অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণের জন্য সুপারিশ দিয়েছিল, সেগুলোর বাস্তবায়ন অত্যন্ত ধীর গতিতে চলছে। ফলে অর্থনীতিতে ইতিবাচক বার্তা দেওয়ার মতো দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। অর্থনৈতিক দুর্দশার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে লাগামহীন মূল্যস্ফীতি। যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম প্রতিদিন বাড়তে থাকে, তখন সাধারণ মানুষের আয়ের ক্রয় ক্ষমতা দ্রুত কমে যায়। চাল, ডাল, ভোজ্যতেল, সবজি এসবের বাজার এখনো অস্থির। শহরের বাজারে গিয়ে একজন শ্রমজীবী মা যখন দেখে তার সারাদিনের আয় দিয়ে আগের মতো খাবার কেনা সম্ভব হচ্ছে না, তখন দারিদ্র্য কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এক নির্মম বাস্তবে পরিণত হয়। দুর্ভাগ্যজনক বাদে এই অসহায় মানুষদের সুরক্ষার জন্য সরকার কার্যকর কেমন সামাজিক সুরক্ষা কর্মসূচি দেয়নি। সরকারের বিভিন্ন সাহায্য কর্মসূচি থাকলেও সেগুলো রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির কারণে প্রকৃত অভাবগ্রস্ত মানুষের কাছে পৌঁছায়নি। এতে একদিকে যেমন মানুষের ক্ষোভ বাড়ছে, তেমনই বাড়ছে হতাশা। গ্রামীণ অর্থনীতি কিছুটা টিকে আছে, কারণ কৃষিক্ষেত্রে বড় ধরনের ধস নামে কৃষক উৎপাদন চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। কৃষি পণ্যের বাজার এখন প্রভাবশালী ব্যবসা এবং সিন্ডিকেটের দখলে। রাজনৈতিক ক্ষমতার সঙ্গে যুক্ত এই চক্রগুলো কৃষক রক্ত ঘামে অর্জিত ফসলের মুনাফা কুক্ষিগত। অথচ সরকার যদি সত্যি বাজার সংস্কার চাইতো, তবে এই সিন্ডিকেটগুলো দমন করার জরুরি ছিল, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস দেখানো হয়, যার ফলে কৃষকদের দুর্দশা আরো বাড়ছে এবং সামগ্রিক অর্থনীতিতে এর প্রভাব পড়ছে। অর্থনৈতিক এই কঠিন বাস্তবতার পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক চর্চার পরিস্থিতি আরো ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মানুষ জেনেছিল বিরোধী দলের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছে। এবার নিশ্চয়ই রাজনীতিতে ভালো কিছু বয়ে আনবে, কিন্তু আজ 1 বছরেরও বেশি সময় পর দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো সেই পুরনো অসুস্থ চর্চাকেই আঁকড়ে ধরে আছে। কেবল পুরনো মুখের জায়গায় নতুন মুখ এসেছে,
কিন্তু রাজনীতির মূল চরিত্র বদলায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সম্প্রতি যে বিবৃতি দিয়েছে তা নাগরিক সমাজের আশঙ্কাতেই প্রতিফলিত করে। টিআইবি বলছে, নতুন ক্ষমতায় আসা রাজনৈতিক দলের নেতা কর্মীরা ক্ষমতার অপব্যবহার করছে। তারা চাঁদাবাজি ও দখলবাজির সংস্কৃতি চালিয়ে যাচ্ছে। এক কথায়, এবার আমাদের পালা মনোভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। মানুষ ভেবেছিল অত্যন্ত এইসব অসুস্থ চর্চা বন্ধ হবে, কিন্তু বাস্তবে তার কোনো লক্ষণ নেই। দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, রাষ্ট্রীয় সম্পদের লুটপাট, মামলা বাণিজ্য, গ্রেপ্তারে ভয় দেখিয়ে অর্থ আদায়, আধিপত্য বিস্তার কেন্দ্রিক সহিংসতা, এগুলোর জন্য রাজনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এমনকি ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে তারাও নানা অপকর্মে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠছে। অন্যদিকে ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল ও অতিরিক্ত ক্ষমতাধর গোষ্ঠী সংখ্যালঘু, নারী, আদিবাসী, প্রান্তিক জনগোষ্ঠীর উপর আক্রমণ চালাচ্ছে। সহিংসতার ঘটনা ক্রমশ বেড়ে চলছে। কোথাও মন্দিরে হামলা, কোথাও নারী অধিকার কর্মীদের উপর আক্রমণ। এসব ঘটনা নতুন বাংলাদেশে দেখা যাবে না বলে মানুষ আশা করেছিল, অথচ দেখা যাচ্ছে এগুলো নতুন রূপে ফিরে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব রোধ করতে পারছে না, বরং তাদের নিষ্ক্রিয়তা অনেক সময় এসব অপরাধকে উৎসাহিত করছে। গত শাসন আমলে তাদের যেভাবে দলীয়করণ করা হয়েছিল, এখন তারা নতুন ক্ষমতাবান গোষ্ঠীর সঙ্গে সখ্যতা বেড়াতে ইচ্ছে। এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন হচ্ছে। বর্তমানে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংযমী বক্তব্য এবং সহনশীল আচরণ নিয়ে জাতীয়কে ডাক দিচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে তার নেতাকর্মী সেই পথে নেই। কেউ উল্টোপাল্টা মন্তব্য করে ভাইরাল হওয়ার লোভে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। ইতিমধ্যে প্রায় 7,000 নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এই দেরি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এতটাই গভীরভাবে জেরে বসেছে যে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। রাজনৈতিক সংস্কৃতির এই ব্যর্থতা গণমাধ্যম ও সংস্কৃতি জগতেও প্রতিফলিত হচ্ছে। বিএনপি বরাবরই শিল্প, সাহিত্য এবং গণমাধ্যম জগতে দুর্বল ছিল। যখন তারা কিছু গণমাধ্যম দখলমুক্ত করে ফিরিয়ে দিয়েছে, সেটিকে ইতিবাচকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি, বরং দখলবাজির দুর্নাম তাদের পিছনে হচ্ছে। এর ফলে সাংবাদিক সমাজে বিভাজন তৈরি হয়েছে। অনেক সাংবাদিক যারা আন্দোলনের সময় দুরুদু কণ্ঠকে বাঁচিয়ে রেখেছিলেন, তারাও এখন উপেক্ষিত। এটি জাতীয়তাবাদী ধারা মিডিয়া কর্মীদের মধ্যে হতাশা ছড়াচ্ছে। আজকের বাস্তবতা হচ্ছে, নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো বাস্তব রূপ নেয়, বরং পুরনো অসুস্থ চর্চাগুলো নতুন নামে নতুন রূপে ফিরে এসেছে। অথচ এই পরিস্থিতি বদলানোর জন্য রাজনৈতিক দলগুলো থেকে মৌলিক সংস্কার প্রয়োজন। দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা, জবাবদিহিতা এবং নৈতিকতার বিকাশ ঘটাতে হবে, না হলে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ভেঙে যাবে। মানুষ এখনো আশা হারায়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান প্রমাণ করেছে, জনগণ চাইলেই কর্তৃত্ববাদী শাসন ভেঙে দিতে পারে, কিন্তু সেই আত্মত্যাগ বৃথা হয়ে যাবে যদি রাজনৈতিক দলগুলো কেবল ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত থাকে। প্রশ্নটা এখন খুব সহজ, তারা কি সত্যি একটি নতুন গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, নাকি পুরনো রোগের পুনরাবৃত্তি ঘটিয়ে এবার আমাদের পালা খেলার মত্ত হতে চায়? যদি দ্বিতীয়টি সত্য হয়, তবে নতুন বাংলাদেশ আর পুরনো বাংলাদেশের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না, এবং জনগণের হতাশাও তখন আরো গভীর হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।